আপনাদেরকে একটা ট্রিকি কোশ্চেন করছি। যদি আপনার টাকায় কেউ বড় হয় কিন্তু সময় এলে আপনার দিকেই তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে সেটা বন্ধুত্ব নাকি ঠাট্টা? আজ যে ঘটনাটা সামনে এসেছে এটা কোনো সাধারণ কূটনৈতিক টানাপোড়েন নয়। এটা সরাসরি জড়িয়ে আছে ভারতের টাকা, ভারতের বিশ্বাস আর ভারতের সম্মান, এই তিনটে জিনিসের সঙ্গে। সংখ্যাটা শুনলেই বোঝা যাবে বিষয়টা কতটা গুরুতর। 14,717 কোটি টাকা। এই টাকাটা ভারত এখন স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ফেরত চাইছে। এবার আর নরম অনুরোধ নয়, এবার পরিষ্কার বার্তা, টাকা ফেরত না দিলে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। তারপর ধাপে ধাপে কূটনৈতিক, অর্থনৈতিক আর কৌশলগত চাপ। এখন কেউ কেউ বলছে এটা নাকি দুই দেশের সম্পর্কে ফাটল ধরাচ্ছে, আবার কেউ একে বলে দিচ্ছে যেটা নিছক নাকি রাজনীতি। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। ভারতের টাকা কি এতটাই হালকা? বন্ধুত্বের নাম করে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা কি স্বাভাবিক? আর যদি ভারত চুপ থাকে তাহলে কাল বিশ্ব ভারতের দিকে কি চোখে তাকাবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা দীর্ঘ গল্পে, যা শুরু আজ থেকে প্রায় এক দশক আগে। চলুন একটু পেছনে যাই। সময়টা ছিল 2015 সাল। তখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল সম্ভবত ইতিহাসের সেরা পর্যায়ে। সীমান্ত সমস্যা নিয়ে বাস্তব আলোচনা হচ্ছিল, অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ খুলে কথা বলা হচ্ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ কৌশলও তৈরি হচ্ছিল, আর ব্যবসা বাণিজ্য দিনে দিনে আরও মজবুত হচ্ছিল। এই বিশ্বাস আর সহযোগিতার পরিবেশেই বাংলাদেশ ভারতের কাছে আসে একটি বিশাল বড় অনুরোধ নিয়ে। দেশের ভেতরের উন্নয়ন দরকার, রেলওয়ে নেটওয়ার্ক শক্ত করতে হবে, নতুন রাস্তা, পাওয়ার সেক্টরে বিনিয়োগ, আধুনিক ট্রান্সপোর্ট, সবকিছুর জন্য দরকার বিশাল অর্থ। ভারত এই অনুরোধকে শুধু একটা আর্থিক ফাইল হিসেবে দেখেনি। ভারত দেখেছিল একে পাশের দেশের প্রয়োজন আর একটা ভালো বন্ধুর ডাক। আর ঠিক এখানেই নেওয়া হয় সেই সিদ্ধান্ত যেটাকে আজ কেউ বলছে ভারতের জন্য সবথেকে বড় উদারতা, আবার কেউ বলছে সবথেকে বড় কৌশলগত ভুল। ভারত বাংলাদেশকে দেয় প্রায় $5 বিলিয়ন ঋণ। ভারতীয় টাকায় হিসাব করলে সেটা 18,000 কোটিরও বেশি। কিন্তু আসল চমকটা ছিল শর্তে। এই ঋণের সুদ ছিল মাত্র 1% বছরে। আজকের দিনে যেখানে বিশ্বব্যাংক বা IMF এ এত ছাড় দেওয়া হয় না, সেখানে ভারত কার্যত নামমাত্র সুদের টাকা দেয়। কোনো জমি বন্ধক নয়, কোনো বন্দর দাবি নয়, কোনো সামরিক বা কৌশলগত শর্তও নয়। পরিকল্পনা ছিল একদম পরিষ্কার, এই টাকা একেবারে নয়, প্রায় 20 বছর ধরে ধাপে ধাপে ফেরত দেবে বাংলাদেশ। 2016 সালে প্রথম কিস্তি $1 বিলিয়ন, 2019 সালে দ্বিতীয় $500 মিলিয়ন, আর 2024 সালে তৃতীয় আবার $500 মিলিয়ন। অর্থাৎ 2016 থেকে 2024 ভারত ধীরে ধীরে বিশ্বাসের সঙ্গে বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা তুলে দিয়েছে। এই পর্যন্ত শুনলে সবকিছুই খুব গোছানো, খুব স্বাভাবিক লাগে, কিন্তু এখান থেকেই গল্পটা ঘুরতে শুরু করে। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কাগজে কলমে, চুক্তিতে আর ঘোষণায়, কিন্তু বাস্তবটা ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠতে শুরু করে। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই লক্ষ্য করা যায় ঋণ শোধ করাটা বাংলাদেশের অগ্রাধিকার তালিকায় কোথাও নেই। বছরের পর বছর কেটে যায়, কিন্তু ফেরত আসে এমন একটা অঙ্ক যেটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার ঋণের বদলে বাংলাদেশ যে টাকা ফেরত দেয় সেটা মাত্র 348 কোটি টাকা। মানে হিসাব করলে দাঁড়ায় মোট ঋণের তুলনায় প্রায় কিছুই নয়। এখানেই প্রথম বড় প্রশ্নটা উঠতে শুরু করে, যে ঋণ নেওয়া হয়েছিল উন্নয়নের নামে, সেটা ফেরত দেওয়া কেন এত পিছিয়ে গেল? এরপর পরিস্থিতি আরো বদলে যায়। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়। ভারতের একটা স্বাভাবিক আশা ছিল নতুন সরকার পুরনো চুক্তিকে সম্মান দেবে, কমপক্ষে যোগাযোগ রাখবে, কিস্তির বিষয় নিয়ে কথা বলবে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি। প্রথমে ভারত খুবই ভদ্রভাবে যোগাযোগ করে, অফিসিয়াল চিঠি পাঠানো হয়, তারপর ইমেল, তারপর রিমাইন্ডার। গত 6 মাস ধরে একের পর এক বার্তা গেছে লোনের কিস্তি বকেয়া আছে, কিন্তু উত্তর কখনো আসে না। আবার কখনো আসে শুধু সময় কেনার অজুহাত। নতুন সরকারের বক্তব্য বাংলাদেশ নাকি এখন ভয়ঙ্কর আর্থিক সংকটে, সরকারি কোষাগার ফাঁকা, দেশ কার্যত অর্থনৈতিক চাপে ঢুকছে। শুনতে যুক্তিসঙ্গতই লাগে, তাই না? কিন্তু এখানেই গল্পে ঢোকে সবথেকে বড় টুইস্ট। যদি সত্যি দেশের হাতে টাকা না থাকে, তাহলে সম্প্রতি তুরস্ক থেকে কোটি কোটি টাকার আধুনিক ড্রোন কেনা হলো কিভাবে? যদি পরিস্থিতি এতটাই খারাপ, তাহলে ডিফেন্স ডিলের জন্য টাকা এলো কোথা থেকে? তাহলে প্রশ্নটা স্বাভাবিক, ভারতের ঋণ কি এতটাই অপ্রয়োজনীয় যে সেটাকে সবকিছুর শেষে ঠেলে রাখা যাবে? ভারত কখনো বলেনি একসঙ্গে সব টাকা এখনই ফেরত দাও। ভারত শুধু চেয়েছে কিস্তিতে হলেও শুরু হোক, অন্তত একটা সৎ যোগাযোগ থাকুক, আর পরিষ্কার করে কথা হোক যে কি সমস্যা হচ্ছে। কিন্তু বাস্তবে যা দেখা গেল তা একদম উল্টো। আচরণটা এমন যেন ভারতের টাকা কোনো দায়িত্বই নয়, যেন এই ঋণটা কোনোদিন ছিলই না। ঠিক এখানেই ভারতের ধৈর্যের বাদে ফাটল ধরতে শুরু করে। এই অবস্থায় ভারতের
ভারতের সামনে আর খুব বেশি অপশন খোলা ছিল না, কারণ এটা আর শুধু ধৈর্যের পরীক্ষা নয়, এটা হয়ে উঠেছে নির্ভরযোগ্যতা আর আত্মসম্মানের প্রশ্ন। রিপোর্ট অনুযায়ী ভারত এখন ধীরে ধীরে কঠোর পথে হাঁটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিগন্যালটা একদম পরিষ্কার, যদি খুব দ্রুত লোন শোধের প্রক্রিয়া শুরু না হয় তাহলে চাপ আসবে একাধিক স্তরে। সবার আগে প্রভাব পড়বে কূটনৈতিক মঞ্চে। বাংলাদেশকে এমন কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত প্রায়োরিটি লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে যেগুলি এতদিন তাদের বিশেষ সুবিধা দিত। এরপর আসবে টেকনিক্যাল আর ডেভেলপমেন্ট সাপোর্ট। ভারতের সাহায্যে যেসব ইনফ্রাস্ট্রাকচার আর পাওয়ার প্রজেক্ট চলছে সেগুলির গতি থামিয়ে দেওয়া বা পুরোপুরি স্থগিত করার কথাও ভাবা হচ্ছে। শুধু তাই নয়, আসন্ন ভারতীয় বাজেটে বাংলাদেশের জন্য যে আর্থিক সহায়তার ধারা ছিল সেখানেও বড় কাটছাট হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা এখানেই, ভবিষ্যতে নতুন কোনো সফট লোন বা ফান্ডিং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। মানে খুব সোজা ভাষায়, বন্ধুত্বের নাম করে হিসাব ছাড়া টাকা দেওয়ার যুগটা শেষের পথে। এই জায়গায় এসে একটা তুলনা বারবার উঠে আসছে চীন টাকা দেয় কিন্তু বিশ্বাসে নয়, চুক্তিতে। জমি, বন্দর, এয়ারপোর্ট, দীর্ঘমেয়াদী লিজ সবকিছু আগেই বাধা থাকে। পেমেন্ট না হলে দখল নিশ্চিত। শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট এই বাস্তবতার সব থেকে কড়া উদাহরণ। ভারত ঠিক তার উল্টো পথে হেঁটেছিল। কোনো গ্যারান্টি নয়, কোনো বন্ধক নয়, শুধু সম্পর্ক আর বিশ্বাস। আর আজ সেই বিশ্বাসটাই ভারতের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্নটা আর কূটনৈতিক বা সৌজন্যের নয়, প্রশ্নটা খুব সোজা। ভারতকে শুধু এই কারণে চুপ থাকবে যে বাংলাদেশ প্রতিবেশী দেশ? 14,717 কোটি টাকা কি এভাবেই ছেড়ে দেওয়া যায়? আর যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে কি বলা যায় যে এই টাকা আর ফেরত আসবে না? একজন সাধারণ মানুষ যদি ব্যাংকের লোন না দেয়, ব্যাংক কি করে? নোটিশ যায়, তারপর কোর্ট, শেষে সম্পত্তি বাজেয়াপ্ত। তাহলে দেশ হলে নিয়ম আলাদা কেন? কারণ এটা শুধু টাকা নয়, এটা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রেডিবিলিটির প্রশ্ন। আজ যদি ভারত কঠোর না হয়, কাল অন্য কোনো দেশ একই রাস্তায় হাঁটবে। আর ধীরে ধীরে ভারত এমন একটা দেশে পরিণত হবে যে শুধু দেয় কিন্তু যাকে কেউ সিরিয়াসলি লোনের ক্ষেত্রে নেয় না। এই পরিস্থিতিতে একটা বিষয় বাংলাদেশকেও বুঝতে হবে, ভারত এখানে কোনো শত্রু নয়। ভারত সেই দেশ যে কোনো লুকোনো স্বার্থ ছাড়াই পাশে দাঁড়িয়েছিল। না ছিল ভারী সুদের বোঝা, না ছিল জরিমানার ভয়, না ছিল কোনো ভূখণ্ড, বন্দর বা সামরিক শর্ত। ভারতের একমাত্র প্রত্যাশা ছিল দায়িত্ববোধ, সময় মতো অন্তত কিস্তিতে টাকা ফেরত। আজ অঙ্কটা চোখে পড়ছে 14,717 কোটি টাকা, কিন্তু বাস্তবে লড়াইটা টাকার নয়, এটা বিশ্বাসের লড়াই, কূটনীতির লড়াই, আর সব থেকে বড় কথা জাতীয় সম্মানের লড়াই। এই গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসের লেখা থাকবে। এই কারণেই ভারত আর নীরব থাকতে চাইছে না, কারণ নীরবতা এখানে দুর্বলতার বার্তা দেয়। আর আন্তর্জাতিক রাজনীতিতে দুর্বলতার মূল্য সবসময় খুব চড়া। বাংলাদেশের কাছেও সময় এসেছে বাস্তবটা বোঝার। ভারতের সাহায্য কোনো দয়া ছিল না, এটা ছিল বিশ্বাসের বিনিময়। আর বিশ্বাসের সঙ্গে সব থেকে বড় শর্তটা একটাই, যে বিশ্বাস ভাঙা যাবে না। এখন প্রশ্নটা খোলা, এই সংকট কি কূটনৈতিক আলোচনায় মিটবে, নাকি বিষয়টা গড়াবে সরাসরি আইনি লড়াই পর্যন্ত? কারণ এখান থেকে পিছিয়ে যাওয়া মানে শুধু টাকা নয়, ভারতের অবস্থানের ঝুঁকির মুখে পড়া। আজকের এই পুরো ঘটনাটা দুটো দেশের মাঝের একটা আর্থিক হিসাবের বেশি কিছু। এটা একটা পরীক্ষা, ভারত নিজের টাকাকে, নিজের বিশ্বাসকে আর নিজের অবস্থানকে কতটা গুরুত্ব দেয় তার। একদিকে ভারত আছে যে নিজের ট্যাক্স পেয়ারদের টাকা ফেরত চাইছে, অন্যদিকে বাংলাদেশ যার দীর্ঘ নীরবতা আজ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। এই সংকট এখন দুইভাবে শেষ হতে পারে। একটা পথ হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান আর খোলাখুলি বলা, স্পষ্ট টাইমলাইন দেওয়া, কিস্তিতে হলেও পেমেন্ট শুরু। আরেকটা পথ রয়েছে যেটা ভারত ক্লিয়ারলি ইঙ্গিত করে দিয়েছে, যে লিগ্যাল অ্যাকশন আর আন্তর্জাতিক ফোরামে বিষয়টিকে তোলা হবে এবং ধাপে ধাপে প্রেসার বাড়ানো হবে। এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই। ভারত প্রতিশোধ চায় না, ভারত দায়িত্ব চায়। কারণ যদি আজ এই ঋণটা এভাবেই চাপা পড়ে যায়, তাহলে কাল অন্য কোনো দেশও এই একই কাজ করবে। আর তখন ভারত এমন এক অবস্থানে দাঁড়াবে যেখানে সে সাহায্য করবে কিন্তু তার সাহায্যের কোনো মূল্যই থাকবে না। বাংলাদেশের জন্য বার্তাটা পরিষ্কার, ভারতের সঙ্গে সম্পর্ক মানে সুবিধা নয়, সম্পর্ক মানে দায়িত্ব। এখন বলার পালা আপনাদের, ভারতের এখন কি করা উচিত? কঠোর অবস্থান নেওয়া, নাকি শেষবারের মতো কূটনীতিকে সুযোগ দেওয়া? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি তথ্যভিত্তিক আর প্রাসঙ্গিক মনে হয়ে থাকে তাহলে একটা লাইক দিন, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।